আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 2020-21 শিক্ষাবর্ষের হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। এর পূর্বে আমরা 2022-23 এবং 2021-22 শিক্ষাবর্ষে আসা হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করেছি। ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যারা এখনও দেখোনি তারা দেখে নিবে। চলো আমরা প্রথম প্রশ্নটি সলভ করে ফেলি। এখানে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং জি অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হলে এফ অফ জি অফ এক্সের মান কত? আচ্ছা, তো আমাদের এখানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আছে, এটা কিন্তু কঠিন না। আমাদের প্রশ্নে জি অফ এক্সের মানও দেওয়া আছে। আমরা লিখছি ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমাদেরকে বের করতে বলেছে ফাংশন অফ জি অফ এক্স, অর্থাৎ এক্সের জায়গায় লিখতে হবে জি অফ এক্স। তাহলে আমরা এখানে লিখে দিব এক্সের জায়গায় জি অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান। এবার প্রশ্নে আমাদেরকে জি অফ এক্সের মানও দেওয়া আছে, সেটা হলো এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এখন এর উপর আগে থেকে আরেকটা হোল স্কোয়ার ছিল, সেটাও আমরা লিখে দিচ্ছি প্লাস ওয়ান। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, অর্থাৎ এখানে হবে এক্স প্লাস ওয়ান পাওয়ার 2 দুগুণে 4 প্লাস ওয়ান। আমাদের কিন্তু এই উত্তরটি অপশনে রয়েছে, ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ বুঝতে পারছি উত্তর হবে ডি। আমাদের দ্বিতীয় এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে। প্রশ্নে বলেছে যে ম্যাট্রিক্স গুণের জন্য কোন শর্তটি সঠিক। আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় এম বাই এন এবং আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় পি বাই কিউ, এখানে প্রথমটা বোঝাচ্ছে সারির সংখ্যা, পরেরটা বোঝাচ্ছে কলামের সংখ্যা। এখানেও সেম, এটা সারির সংখ্যা, এটা কলামের সংখ্যা। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণ করার শর্ত ছিল এই দুইটা সমান হতে হয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হয়। তাহলেই একমাত্র আমরা এ আর বি গুণ করতে পারবো। এক্সাম্পল দিয়ে বোঝালে আমরা ধরে নিচ্ছি যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3 এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/5। তাহলে আমরা কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স এ আর বি গুণ করতে পারবো, কেননা এই দুইটা সংখ্যা সমান। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলেই আমরা এগুলো গুণ করতে পারবো। কিন্তু প্রশ্ন যদি বলতো এখান থেকে যে আমরা কি বি এবং এ গুণ করতে পারতাম কি না, তাহলে কিন্তু আমাদেরকে বি এর মাত্রাটাকে আগে লিখতে হতো এবং এর মাত্রা পরে লিখতে হতো। এখানে দেখতেই পারতেছো যে এই দুইটা সংখ্যা সমান নয়, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান নয়। তাহলে কিন্তু আমরা বি আর এ মানে বি এ এভাবে গুণ করতে পারবো না, কিন্তু আমরা এ বি গুণ করতে পারবো, কারণ এ বি এর ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়েছে। এরপর গুণ করার পর যদি আমাদেরকে জিজ্ঞেস করতো যে এ বি এর মাত্রা কত হবে, তাহলে কিন্তু আমরা গুণ না করেই বলে দিতে পারি যে এ বি এর মাত্রা হবে 2/5। অর্থাৎ এই দুইটা সমান হলে আমরা বুঝতে পারবো যে ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে এবং বাকি দুইটাই হবে সেই গুণফলের মাত্রা। আচ্ছা, তো আমাদেরকে গুণ করার শর্ত জানতে চেয়েছিল। তো গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। এবার আমরা 3 নম্বর এমসিকিউটি সলভ করব। এখানে বলেছে এস ও টি যে কোনো দুটি সেট এবং এস প্রাইম হলো এস এর পূরক সেট, তাহলে টি মাইনাস এস প্রাইমের মান কত? এরকম ম্যাথ আমরা নবম দশম শ্রেণীতে সেটে করেছি। এটা খুবই সহজ একটা এমসিকিউ। আমরা এটা সহজভাবে বোঝার জন্য এস ও টি এর কিছু মান ধরে নিব। আমরা ধরে নিচ্ছি যে এস এর মান হচ্ছে 1 2 3 এবং টি এর মান হচ্ছে 2 4 5। আমরা এখানে যে কোনো মান ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। এস আর টি দুটো সেট আমরা ধরে নিচ্ছি। এরপর আমরা একটা সার্বিক সেট অর্থাৎ ইউ এটাকেও ধরে নিব। তো সার্বিক সেট হচ্ছে সেই সেট যেই সেটের মধ্যে এই সবগুলো উপাদানই থাকতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 এই সবগুলো থাকতে হবে। চাইলে এর বাইরের সংখ্যা অর্থাৎ 6 7 সেগুলো থাকতে পারে, সমস্যা নেই, বাট এই দুইটার সবগুলো উপাদান সার্বিক সেটের মধ্যে অবশ্যই থাকবে। আচ্ছা, তো এই মানগুলো আমরা ধরে নিলাম।
এবার আমাদেরকে বলেছে টি মাইনাস এস প্রাইম কত হবে। তো প্রথমে আমরা এস প্রাইমটা বের করে নিব। এস প্রাইম বের করার সূত্র ছিল ইউ মাইনাস এস। যেই সেটের উপরে প্রাইম থাকবে আমাদেরকে ইউ থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হতো। তো আমরা বাদ দিব কিভাবে, আমরা মানগুলো বসিয়ে দেই। ইউ এর মানটা ছিল 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 বাদ এস, এস এর মানটা হচ্ছে 1 2 3। তো বাদ দেওয়ার নিয়ম হচ্ছে আমরা যেহেতু ইউ থেকে বাদ দিচ্ছি, তো এইখানের যে উপাদানগুলো এখানে ম্যাচিং হচ্ছে সেগুলো বাদ দিতে হবে। তো বাদ দিলে আমাদের কাছে থাকে 4 5 6 7, এটা হচ্ছে আমাদের এস প্রাইমের মান। এবার আমরা টি মাইনাস এস প্রাইম করব। তো টি এর মানটা হচ্ছে আমাদের 2 4 5 বাদ এস প্রাইম, এস প্রাইমের মান ছিল 4 5 6 7। এখানেও সেম, যেহেতু আমরা এটা বাদ দিচ্ছি অর্থাৎ এই সেটের মধ্যে যে সকল মান এর সাথে ম্যাচিং হচ্ছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে আমাদের 4 আর 5 বাদ যাবে, তাহলে আমাদের এখানে রইবে 2। মনে রাখবে এখানে কিন্তু 6 7 এখানে বসবে না, যেহেতু আমরা এই সেটটা বাদ দিচ্ছি এই সেটের সবগুলো উপাদানই বাদ যাবে এবং যেগুলো এখানে মিল হবে সেই মিলগুলো বাদ যাবে, শুধু বাকি থাকবে 2। আচ্ছা, তো এটার মান আমরা পেয়ে গেলাম 2। এখন এই 2টা কার সমান আমরা যদি একটু খেয়াল করি তাহলে প্রত্যেকটা অপশন আমরা চেক করে দেখি, যে প্রত্যেকটা আসলে চেক করা লাগে না। আমরা দেখতে পাচ্ছি যে এই 2 কিন্তু হচ্ছে আমাদের এস প্রাইম ও টি, অথবা শুধু এস আর টি এর মধ্যে কিন্তু এই উপাদানটি মিল রয়েছে। এস এবং টি এর মধ্যে কিন্তু এই দুই উপাদানটি মিল রয়েছে, অর্থাৎ আমরা যদি এস ইন্টারসেকশন টি করতাম, এখানে আমরা কি করতাম, দুইটা সেটের যে সকল উপাদান শুধু মিল থাকতো সেগুলোকে নিতাম। তাহলে এস আর টি এর মধ্যে একমাত্র কমন উপাদান কিন্তু 2, অর্থাৎ এইটা এর সমান। তো প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর হবে এস ইন্টারসেকশন টি, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। আমরা চাইলে বাকি অপশনগুলো চেক করে দেখতে পারি, কিন্তু সেগুলো করলে রেজাল্ট 2 আসবে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। আমাদের 4 নম্বর এমসিকিউটি এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলেছে 1 + 2i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি। তো মূল দেওয়া থাকলে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ বের করার নিয়ম হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে দুটি মূল হলো আলফা বিটা, তাহলে মূল থেকে সমীকরণ বের করার নিয়ম হচ্ছে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল। আচ্ছা, তো আমাদের একটা মূল দেওয়া আছে 1 + 2i। আমরা জানি রুটযুক্ত অথবা জটিল সংখ্যার ক্ষেত্রে একটা মূল যদি হয় 1 + 2i, একটা মূল যদি হয় 1 + 2i, তাহলে আরেকটা মূল হবে 1 - 2i, কারণ এরা পরস্পর অনুবন্ধী হয়। সেমভাবে যদি রুটযুক্ত অর্থাৎ একটা মূল হয় 1 + √2, আরেকটা মূল হবে 1 - √2। এদের ক্ষেত্রে i এর চিহ্ন চেঞ্জ করলে আমরা অনুবন্ধী পেয়ে যাই এবং রুটের চিহ্ন চেঞ্জ করলে এক্ষেত্রে অনুবন্ধী পেয়ে যাই। আচ্ছা, তাহলে প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে আমাদের মূলদ্বয় হচ্ছে এই দুটো। এবার আমরা সমীকরণটা পাবো x² মাইনাস এই দুটোর যোগফল। তো বুঝতেই পারতেছো যদি আমরা এই দুটোকে যোগ করে দেই তাহলে +2i - 2i কাটাকাটি যায়, থাকে শুধু 1 + 1 অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো আমরা যদি এই দুটো মূল গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের a + b ইন্টু a - b অর্থাৎ a² - b² এর সূত্র হয়, a² - b², এই সূত্রটা হয়। তাহলে 1কে স্কোয়ার করলে হয় 1 মাইনাস 2কে স্কোয়ার করলে হয় 4। এরপর যদি আমরা আইকেও স্কোয়ার করি, আইকে স্কোয়ার করলে হয় -1, অর্থাৎ এখানে -1 গুণ হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল 0। এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের সমীকরণটা হবে x² - 2x + 5 ইকুয়াল 0। এটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে সি।
আমাদের 5 নম্বর এমসিকিউটি ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে এসেছে। এখানে বলেছে যদি একটা নির্ণায়কের মান দেওয়া আছে যে নির্ণায়কটির মান হবে 4, তবে এখান থেকে আমাদেরকে এর মানটা বের করতে বলেছে। এটা একদমই সহজ এমসিকিউ, আমরা জাস্ট প্রথম সারি বরাবর বিস্তৃতি করলেই মানটা পেয়ে যাব। তো আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করছি, তাহলে আমরা ফার্স্টে এ নিয়ে নিব। যখনই আমরা এ নিচ্ছি তাহলে এ বরাবর এই সারিটাকে বাদ দিব এবং কলামটাকে বাদ দিব, তাহলে হয় 3 দুগুণে 6, সূত্রের -5 আর 0 গুণ করলে হবে 0। একইভাবে যেহেতু এখানে 0 রয়েছে তো এটাকে বিস্তৃত করার দরকার নেই, আমরা 1-এর সাপেক্ষে করব। এরপর +1 ইন্টু, যেহেতু আমরা 1 নিচ্ছি তাহলে 1 বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে হবে 3 ইন্টু 0, 0। এরপর সূত্রের -4 দুগুণে 8। এই নির্ণয়টার মানই প্রশ্ন দেওয়া আছে 4। এরপর এখান থেকে আসে 6a, আর এখান থেকে আসে -8 ইন্টু 1 অর্থাৎ -8 ইকুয়াল টু 4। এরপর -8 এপাশে গেলে হবে +8 অর্থাৎ 6a ইকুয়াল 4 + 8 মানে 12। এবার যদি আমরা 6 দ্বারা ভাগ করে দেই তাহলে a ইকুয়াল 12/6 অর্থাৎ 2। আমরা এর মানটা পেয়ে গেলাম 2, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে a 2। আমাদের 6 নম্বর প্রশ্নে বলেছে NC12 ইকুয়াল NC8 হলে 22CN এর মানটা কত। অঙ্কটা করতে হলে আমাদেরকে সবার প্রথমে n এর মানটা জানতে হবে। আমরা জানি যে দুটি যদি সংখ্যা এভাবে দেওয়া থাকে যে NC12 ইকুয়াল NC8 অর্থাৎ এটাও n এবং এটাও n, তাহলে n এর মানটা হবে এই সংখ্যা দুটির যোগফল অর্থাৎ 12 + 8 ইকুয়াল 20। আমরা এখান থেকে n এর মানটা 20 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদেরকে এবার বের করতে বলেছে 22CN আর n এর জায়গায় বসিয়ে দিব 20। আমরা চাইলে এটা 100 ms এর ক্যালকুলেটরে সরাসরি করতে পারি। আমাদের লিখতে হবে 22, এরপর ভাগচিহ্নের উপরে c রয়েছে অর্থাৎ শিফট ভাগচিহ্ন দিলেই c লেখা উঠবে, এরপর 20 চাপ দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো যদি ক্যালকুলেটর অ্যালাউ না হয়, অন্যান্য ভার্সিটিতে যদি এটা আসে, তাহলে আমরা কিভাবে করব? এর জন্য আমাদেরকে একটি সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে NCR। এই সূত্রটা, এটা সূত্র একদম সিম্পল। উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে r ফ্যাক্টোরিয়াল। NCR অর্থাৎ এখানে যে সংখ্যাটা সেটা উপরে বসবে ফ্যাক্টোরিয়াল, এখানে যেটা নিচে আছে সেটা নিচে বসবে ফ্যাক্টোরিয়াল আকারে, ইনটু হবে এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, অর্থাৎ সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে উপরে 22 আছে তো এখানে বসবে 22 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে 20 তাহলে বসবে 20 ফ্যাক্টোরিয়াল, ইনটু হবে এই দুটোর বিয়োগফল অর্থাৎ 22 - 20 মানে 2 তার ফ্যাক্টোরিয়াল। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করে? আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা এটা গুণ করতে থাকবো 1 পর্যন্ত, মানে ব্যাকে আসবো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এভাবে ব্যাকে আসতে থাকবো। সেমভাবে 3 ফ্যাক্টোরিয়াল যদি জিজ্ঞেস করা হতো তাহলে 3 থেকে শুরু করে 3 গুণ 2 গুণ 1, এভাবে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবে যে 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমাদের প্রথম 5 × 4 রয়েছে, এরপর যে 3 গুণ 2 গুণ 1 রয়েছে এটাকে কিন্তু চাইলে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। এই 3 গুণ 2 গুণ 1কে আমরা চাইলে কিন্তু লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তো এই জিনিসটা আমাদের এখানে কাজে লাগবে। যদি আমরা এভাবে সম্পূর্ণটা গুণ করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ 22 গুণ 21 গুণ 20 এভাবে করে যদি 1 পর্যন্ত যেতে চাই অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব, যেটা এখানে করেছি। সেটা হচ্ছে 22 ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছি, 22 গুণ 21 গুণ 20 এভাবে 19 18। তো 20-এর পর থেকে আমরা বাকি আর লিখবো না, আমরা এখানে দিয়ে দিব 20 ফ্যাক্টোরিয়াল। এখানে যে কাজটা করেছি 3-র পরে আর না লিখে আমরা দিয়ে দিয়েছিলাম 3 ফ্যাক্টোরিয়াল, এখানেও তাই করেছি। এটা করলে আমাদের সুবিধা হচ্ছে, আমাদের নিচেও যেহেতু 20 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে 20 ফ্যাক্টোরিয়াল আর 20 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়। এরপর আমাদের হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 গুণ 1, তাহলে 2 একে 2 হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপর 2 আর 22 কাটাকাটি করলে আসে 11। তাহলে এবার আমাদের উত্তর হবে 11 এবং 21-এর গুণফল। এবং কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে এটারও কিন্তু একটা শর্টকাট ট্রিক রয়েছে। যে কোনো সংখ্যাকে যখন আমরা 11 দিয়ে গুণ করব তখন এই সংখ্যা কি 2 এবং 1,
তাহলে আমরা এখানে লিখব 2, এখানে লিখব 1, মাঝখানে বসবে এই দুইটা সংখ্যারই যোগফল, অর্থাৎ 2 আর 1-এর যোগফল হলো 3, অর্থাৎ 231। তাহলে আমাদের রেজাল্ট হবে 231, যেটা বি নাম্বার অপশনে রয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি ধরো আমাদেরকে বলেছে যে 11 এর সাথে গুণ করো 53, অর্থাৎ 11 গুণ 53, এটা আমরা কিভাবে গুণ করব? আমরা সিম্পলি এই 53-কে একবার 5 লিখব, একবার 3 লিখব, মাঝখানে বসবে এই সংখ্যা দুইটারই যোগফল, অর্থাৎ 5 আর 3 যোগ করলে হয় 8। এটাই হচ্ছে এদের গুণফলের মান। এখানে আমরা এই ট্রিকটাই অ্যাপ্লাই করেছি। আচ্ছা, আশা করি এমসিকিউটি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদের 7 নাম্বার কোশ্চেনে বলেছে 1 + 2 + 3 + ... n = 78 হলে n এর মান কত? আচ্ছা, এখানে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 78 দেওয়া হয়েছে। আমরা জানি যে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n × n + 1 / 2, আর এর মানে দেওয়া আছে 78। এখান থেকে আমাদেরকে n এর মানটা বের করতে হবে। আমরা যদি এখানে গুণ করি তাহলে হয় n² + n = 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15। তো ওইটাকে আমরা একবারে এই পাশে নিয়ে এসেছি, তো এই পাশে +156 হতো, এ পাশে আনলে হবে -156 = 0। এখন আমাদেরকে এখানে মিডল টার্ম করতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু 156 রয়েছে, তো 156কে আমরা এভাবে চাইলে ভাঙাতে পারি 12 এবং 13, কারণ 12 আর 13 গুণ করলে আসে আমাদের 156 এবং এই দুইটা বিয়োগ করলে কিন্তু 1 আসে। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করে লিখব n² + 13n - 12n = 0। এখন যদি আমরা আর এখানে -156 ছিল, -156, এখন যদি আমরা কমন নিই তাহলে n কমন নিলে আসে n + 13, এরপর -12 কমন নিব, তাহলে n থাকে। যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হবে এবং এখানে হবে 13 = 0। এখান থেকে আমরা লিখতে পারি n + 13 আর n - 12। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা n এর মানটা পেয়ে যাচ্ছি, একটা মান হবে -13 আর একটা মান হবে +12। আমরা জানি যে n এর মান নেগেটিভ হতে পারে না, অর্থাৎ n এর সঠিক মান হলো 12, যেটা এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 8 নাম্বার এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে। প্রশ্নে বলেছে x² + y² - 6x + 8y + 15 বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা জানি ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে r = √g² + f² - c। তো এখান থেকে আমাদেরকে g আর f এর মানটা বের করতে হবে। আমরা জানি g এর মান বের করতে হলে x এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হয়। x এর সহগ হচ্ছে -6, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি -3। এরপর f এর মানটা বের করতে হলে y এর সহগকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 8/2 মানে 4। তাহলে আমরা এখানে g আর f এর মানটা বসিয়ে দিব। g², তো এটাকে স্কোয়ার করলে আসে 9, প্লাস f², এটাকে স্কোয়ার করলে আসবে 16, মাইনাস c এর মানটা আমরা দেখতে পাচ্ছি, c এর মানটা হচ্ছে বৃত্তের সমীকরণের যে কনস্ট্যান্ট সেটা, অর্থাৎ c এর মান হবে 15। এবার 16 - 15 করলে আসে 1, তাহলে 9 + 1 হবে 10, অর্থাৎ আমাদের ব্যাসার্ধের মানটা হচ্ছে √10। যেহেতু আমাদের প্রশ্নে কোথাও √10 নেই, তাহলে আমরা এই অ্যান্সারটি ব্ল্যাঙ্ক রাখবো, 10 দাগানো যাবে না, উত্তর হবে √10। যেহেতু √10 নেই তাই আমরা অ্যান্সারটি ব্ল্যাঙ্ক রাখবো। 9 নাম্বার এমসিকিউতে বলেছে যদি 2i + λj - k এবং i - 2j - 3k ভেক্টর দুটি পরস্পর লম্ব হয় তাহলে ল্যামডা এর মান কত? আমরা জানি যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল 0 হয়, অর্থাৎ আমরা প্রথম ভেক্টরকে যদি a বলি এবং দ্বিতীয় ভেক্টরকে যদি b বলি তাহলে এদের ডট গুণফল 0 হবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এদের ডট গুণফল 0 হবে।
কেন? কারণ ডট গুণফলের সূত্র আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সূত্র হচ্ছে এ বি কস থিটা। তো দুটি ভেক্টর লম্ব হওয়া বলতে বোঝায় তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা যদি এখানে 90 ডিগ্রি বসিয়ে দিই তাহলে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো 0-র সাথে এ বি গুণ করলে 0 আসে, অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাদের ডট গুণফল 0 হবে। আচ্ছা, তো আমরা এবার ডট গুণফল করব। ডট গুণ করার নিয়ম হচ্ছে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করব। তো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে 2 একে 2। একইভাবে ল্যামডা আর -2 গুণ করলে হবে -2 ল্যামডা। এরপর -3 এবং -1 গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 3 একে 3 ইকুয়াল টু 0। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, +5 এই পাশে গেলে হবে -5। তাহলে -2 ল্যামডা ইকুয়াল টু -5। এখান থেকে আমরা ল্যামডার মানটা পেয়ে যাচ্ছি 5/2। দুই পাশ থেকে মাইনাস বাদ দিচ্ছি এবং 2 গুণ আকারে আছে, এ পাশে গেলে হবে ভাগ, অর্থাৎ 5/2। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। 10 নম্বর এমসিকিউতে বলেছে কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের অভিক্ষেপ কত। আমরা জানি যে ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলবে, অভিক্ষেপ বের করার সূত্র হচ্ছে, যেমন এখানে বলেছে পি এর অভিক্ষেপ কত, তাহলে অভিক্ষেপ হবে পি কস থিটা। এখানে পি হচ্ছে পি ভেক্টরের মান এবং থিটা হচ্ছে পি ও কিউ এদের মধ্যবর্তী কোণ। তো যেহেতু আমাদের মধ্যবর্তী কোণ দেওয়া নেই, তো এই সূত্রটাকে আমরা আরেকটু মডিফাই করব। আমরা একটা কাজ করতে পারি, আমাদের কিন্তু আরও একটা ভেক্টর রয়েছে কিউ, এজন্য আমরা উপরে আর নিচে কিউ দিয়ে ভাগ করব। তাহলে আসে পি কিউ কস থিটা আর নিচে আসবে কিউ। আমরা উপরে এবং নিচে কিউ দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এখন আমরা জানি যে এই লবকে আমরা চাইলে লিখতে পারি পি ভেক্টর ডট কিউ ভেক্টর, কারণ এটাই কিন্তু ডট গুণফলের সূত্র। পি ডট কিউ এর সূত্র কিন্তু পি কিউ কস থিটাই হয়। আচ্ছা, সো আমরা এটাকে পি ভেক্টর ডট কিউ ভেক্টর লিখতে পারি, আর নিচে আছে আমাদের কিউ। তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ বের করার সূত্র। আমরা এটাকে এভাবে মনে রাখবো যে প্রশ্ন বলেছে কিউ এর উপর, অর্থাৎ কিউ জিনিসটা কি নিচে থাকবে, যেই ভেক্টরের উপর বলবে সেই ভেক্টরটা কি নিচে বসবে, আর উপরে অলওয়েজ উক্ত দুইটা ভেক্টরের ডট গুণফল হবে। আমাকে যদি বলতো যে পি এর উপরে কিউ ভেক্টরের অভিক্ষেপ কত, আমাকে যদি বলতো যে পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, তাহলে আমরা কি লিখতাম? এখানে বলেছে পি এর উপর, অর্থাৎ এই যে পি এর উপর লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ বললে আমরা জাস্ট এই দুইটা ভেক্টর উপরে ডট গুণ করে দিব, আর যে ভেক্টরের উপর বলেছে সেই ভেক্টরটা কি নিচে লিখে দিব। এখানে পি বলতে পি ভেক্টরের মানকে বোঝাচ্ছি। আচ্ছা, চলো আমরা অঙ্কে ফিরে আসি। অঙ্কে বলেছিল পি ভেক্টরের অভিক্ষেপ, অর্থাৎ সূত্র হবে এটা। তো উপরে আমাদেরকে ডট গুণফলের মান লিখতে হবে। তো আমরা ডট গুণফল করতে পারি। ডট গুণফল করার নিয়ম হচ্ছে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ করা। তো এখানে আছে 4, এখানে আছে কিছু নাই মানে 1, তাহলে 4 একে 4। এরপর -2 আর -4 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8। এরপর 7 আর এখানে 1, তাহলে 7 একে 7। আর নিচে হবে কিউ ভেক্টরের মান। কোনো ভেক্টরের মান বের করতে হলে রুট দিতে হবে এবং ভিতরে আই, জে এবং কে প্রত্যেকটা সহগের স্কোয়ারের সমষ্টি লিখতে হবে। অর্থাৎ এখানে আছে 1 কি স্কোয়ার করলে হবে 1, প্লাস এখানে আছে -2কে স্কোয়ার করলে কিন্তু +4ই হবে, প্লাস এখানে আছে 1 কি স্কোয়ার করলে হবে 1। তাহলে আমাদের উপরে হচ্ছে 7 আর 8 15 আর 4 19, আর নিচে হচ্ছে 4 আর 1 5 আর 1 6, অর্থাৎ 19/√6। এই উত্তরটি আমাদের অপশনে নেই, এজন্য আমরা এই অপশন এমসিকিউটি ব্ল্যাঙ্ক রাখব। 11 নম্বর এমসিকিউটিতে বলেছে sin 28 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 88 ডিগ্রি 32 মিনিট প্লাস sin 61 ডিগ্রি 28 মিনিট
ইন্টু সাইন 1°28' এর মান কত? আচ্ছা, এই অঙ্কগুলো সাধারণত আমরা সাইন a প্লাস বি অথবা সাইন a মাইনাস বি ইত্যাদি সূত্রের মাধ্যমে নেওয়ার চেষ্টা করি। তো আমরা এখানে সাইন a প্লাস বি এর সূত্রটা আগে লিখে নিই। সাইন a প্লাস বি এই সূত্রটি হচ্ছে সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি। তো বুঝতেই পারতেছো আমাদের প্রথমে সাইন এ আছে, এটা থাকবে, পরেরটা হবে কজ বি, অর্থাৎ এখানে আমাদের সাইন আছে, এখানে আমাদেরকে কজ নিয়ে আসতে হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি? তো আমাদের প্রশ্ন দেওয়া আছে সাইন 28°32'। এরপর আমরা যদি সাইনকে কজ বানাতে চাই তাহলে আমাদের এখানে 90° নিয়ে আসতে হবে। এখন বুঝতে পারতেছো এটা 90° থেকে কম, তো 90° থেকে কত বিয়োগ করলে এটা আসে? দেখুন, তো এটা বের করার জন্য আমাদেরকে 90 থেকে এটা বিয়োগ করতে হবে। আমাদের এখানে আছে 90°, এর থেকে আমরা বিয়োগ করব। আমরা ফার্স্টে ভেঙে ভেঙে করি, 90° থেকে আমরা ফার্স্টে 88° বিয়োগ করব। তো 88° বিয়োগ করলে আমাদের কাছে আসে 2°। এবার 2° থেকে আমাদেরকে 32 মিনিট বাদ দিতে হবে। তো 2° বলতে আমরা কি বুঝি? 2° মানে কিন্তু লেখা যায় 1°60'। কারণ আমরা জানি যে 60 মিনিটে হচ্ছে 1°, 60 মিনিটে হচ্ছে 1°। তো 2°কে আমরা ভেঙে লিখেছি 1°, 1°। তো এই পরবর্তী ডিগ্রিটাকে আমরা 60 মিনিট আকারে লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমাদের মাইনাস করতে হবে 32 মিনিট, অর্থাৎ 60 থেকে 32 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কাছে আসে 28 মিনিট, আর এখানে যে 1° ছিল সেটা বসে যাবে। তাহলে আমরা বিয়োগফলটা পেয়ে গেলাম 1°28'। তো এখানে এটা আমরা বসিয়ে দিব। 90 থেকে 1°28' বিয়োগ করলে হয় 88°32'। একইভাবে আমাদের এটা হবে কজ এ, বাট আমাদের এখানে আছে সাইন। তো সাইনকে আমরা কজে রূপান্তর করব, এর জন্য আমাদেরকে একইভাবে 90° নিয়ে আসতে হবে। তো 90 থেকে কত বিয়োগ করলে এটা হয় আমরা একইভাবে ক্যালকুলেশনটা করব। এখানে আমরা ফার্স্টে 90° থেকে 61°, আগে আমরা ডিগ্রিটা বিয়োগ করব। তো যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের কাছে থাকে 29°। এবার 29° থেকে আমরা 28 মিনিট বিয়োগ করব। তার জন্য এখানে আমরা 29কে ভাঙাতে পারি এভাবে যে 28° আর 1°, ওই 1°কে আমরা লিখব 60 মিনিট। আচ্ছা, তো মিনিটে চলে এসেছি। এবার এই মিনিট থেকে আমরা এই যে 28 মিনিট ছিল, এই 28 মিনিটটা বিয়োগ করব। তাহলে আমাদের বিয়োগফল আসে 32 মিনিট। আর এখানে যে 28° ছিল সেই 28° বসে যাবে। আশা করি এই প্রসেসটা সবাই বুঝতে পেরেছ। ফার্স্টে আমাদের 90° থেকে 61° বিয়োগ করতে হবে, এরপর সেখান থেকে মিনিট বের করে মিনিট থেকে মিনিট বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 90° মাইনাস 28°32 মিনিট। আর পরেরটা দেখো, আমাদের সাইন বি হওয়ার কথা এবং এখানে কিন্তু সাইন বি আছে। তো এখানে আমরা এটাই লিখে দিতে পারি যে সাইন 1°28'। আচ্ছা, এবার প্রথমটাতে কোনো সমস্যা নেই, প্রথমটা যা আছে তাই লিখব, সাইন 28°32'। এরপর আমরা জানি যে সাইনের ভিতরে 90°, 90 এর গুণিতক এখানে 1, অর্থাৎ 90° এর গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইনকে চেঞ্জ করে লিখতে হয় কস, আর কস থাকলে লিখতে হতো সাইন। তাহলে কস লিখলাম, এরপর আমাদেরকে লিখতে হবে 1°28'। আচ্ছা, এরপর প্লাস, একইভাবে সাইনের ভিতরে 90 রয়েছে, তো আমরা এটাকে লিখব কস, এখানে রয়েছে আমাদের 28°32' ইন্টু সাইন 1°28'। তাহলে এবার দেখতেই পাচ্ছ আমাদের সূত্রটা কিন্তু হয়ে গেছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এর সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি। তাহলে 28°32' প্লাস 1°28'। এবার আমরা যোগ করব। আমরা জানি যে 28° আর 1° যোগ করলে হয় 29°। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 29°।
এরপর 32 আর 28 যোগ করলে হয় 60 মিনিট, আর 60 মিনিটে কিন্তু 1 ডিগ্রি, তাহলে 29 ডিগ্রি আর 1 ডিগ্রি মিলে হলো 30 ডিগ্রি, মানে sin 30। আমরা জানি যে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ এই এমসিকিউটির উত্তর হবে হাফ। কিন্তু আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রশ্ন আমাদের হাফ দেওয়া নেই। আচ্ছা, এটা এখানে 1/√2 না, এটা এখানে হাফ হবে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। 12 নম্বর এমসিকিউতে আমাদেরকে বলেছে cos 75 ডিগ্রি এর মান কোনটি। cos 75 ডিগ্রি এর সরাসরি কোনো মান আমরা পড়িনি, তো এই মানটাকে আমরা চাইলে এভাবে বের করতে পারি। 75কে লেখা যায় 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা যেহেতু 45 এবং 30 এই দুইটার ক্ষেত্রে cos-এর মান জানি, এজন্যই 45 এবং 30 আকারে ভেঙেছি। আমরা চাইলে কিন্তু 50 প্লাস 25ও লিখতে পারতাম, কিন্তু আমরা cos 50 ডিগ্রির মানও জানি না, cos 25 ডিগ্রির মানও জানি না। এই দুইটার মান জানা আছে, এজন্য এভাবে ভেঙেছি। এবার আমরা cos a প্লাস b এই সূত্রটা অ্যাপ্লাই করব। cos a প্লাস b এই সূত্রটা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a ইন্টু sin b। তো আমাদের এখানে a হচ্ছে 45, b হচ্ছে 30। তো আমরা যদি এখানে লিখি তাহলে হবে cos 45 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি যে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো আমরা এখানে একবারে মান বসিয়ে দিব 1/√2। এরপরে হবে cos b অর্থাৎ cos 30 ডিগ্রি। আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এরপর মাইনাস sin a অর্থাৎ sin 45 ডিগ্রি, এর মান হচ্ছে 1/√2 ইন্টু sin b অর্থাৎ sin 30, এর মান হচ্ছে হাফ। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এখানেও আমাদের হরে আছে 2√2, এখানেও আছে 2√2, অর্থাৎ আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হবে 2√2, আর উপরে হবে √3 একে √3 মাইনাস 1 আর 1 গুণ করলে আসে 1। এখান থেকে কিন্তু আমরা cos 75 ডিগ্রির মানটা পেয়ে যাচ্ছি √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। আমরা এই মানটি মুখস্থ রাখবো, কারণ এরকম এমসিকিউ প্রায়ই পরীক্ষায় আসে। আবার একইভাবে cos 15 ডিগ্রি এই এমসিকিউটাও পরীক্ষায় আসে। তো 15 ডিগ্রিটা আমরা এভাবে করতে পারি যে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ এখানে cos a মাইনাস b এর সূত্র হবে। তো এই সূত্র কিছুই না, জাস্ট এই মাইনাসের জায়গায় প্লাস হবে। তো এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা মানটা পেয়ে যাব √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। আমরা এই দুটো মান মনে রাখবো, cos 75 ডিগ্রির মান হচ্ছে এইটা এবং cos 15 ডিগ্রির মান হচ্ছে এইটা। এই দুটো মান আমরা মুখস্থ রাখবো, কারণ এগুলো প্রায় পরীক্ষায় আসে। আমরা 13 নম্বর এমসিকিউতে চলে এসেছি, চলো প্রশ্নটি সলভ করে ফেলি। প্রশ্ন বলেছে a প্লাস 2x পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স কিউব এর সহগ 320 হলে এর মানটা কত। তো আমাদের এক্স কিউবের সহগ লাগবে, এজন্য আমরা এখান থেকে যদি এক্স কিউব যুক্ত পদ বের করতে চাই, এক্স কিউব যুক্ত পদ বের করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হবে, এখানে আমাদের n এর মানটা হচ্ছে 5 এবং r এর মানটা হচ্ছে 3। আচ্ছা, অর্থাৎ আমরা সূত্র লিখবো, একবারে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 5c3, এরপর হবে a পাওয়ার 5 মাইনাস 3 ইন্টু 2x পাওয়ার 3। আশা করি সবাই সূত্রটা বুঝতে পারছো। আমাদের সূত্রটা ছিল প্রথমটা x, পরেরটা y, তাহলে আমাদের n/r x পাওয়ার n মাইনাস r ইন্টু y পাওয়ার r। তো এটা আমরা একবারে লিখে দিয়েছি যে 5c, এরপরে এক্স কিউব যুক্ত পদ চাচ্ছি তাই এখানে 3, এর পাওয়ার হবে 5 মাইনাস 3 এবং 2x এর পাওয়ার হবে 3। আচ্ছা, তাহলে 5c3 এর মানটা আমরা জানি এভাবে বের করতে হয়। আমরা একটা সূত্র লিখে দিচ্ছি সাইডে, n/r, এটা বের করার সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল।
তো আমরা যদি এই সূত্রের সাহায্যে 5c3 বের করতে চাই তাহলে উপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r, অর্থাৎ এই দুইটার বিয়োগ মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বুঝতেই পারতেছো 5 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 5 4 3 2 1, ওই 3 2 1কে কিন্তু আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল এবং এই 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, আর এখানে রয়েছে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণ 1 অর্থাৎ শুধু 2। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আসে 2, তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি 5 দুগুণে 10। আচ্ছা, তাহলে আমাদের 5c3 এর মানটা হলো 10। এরপর a স্কোয়ার ইন্টু 2কে কিউব করলে হয় 8 এবং এক্সকে কিউব করলে হয় এক্স কিউব। তো এটাই হচ্ছে আমাদের এক্স কিউব যুক্ত পদ, অর্থাৎ এক্স কিউবের সহগ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 80 a স্কোয়ার। তো প্রশ্নে আমাদের এক্স কিউবের সহগ দেওয়া আছে 320, তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল 320। তো এবার যদি আমরা 80 দিয়ে ভাগ করে দেই, 320 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 80, তাহলে 0 0 কাটা এবং 32/8 করলে আসে 4। তাহলে এর মানটা হলো √4 মানে +-2। এখানে আমরা বলতে পারি +-√4 অর্থাৎ +-2, যেটা আমাদের 2 নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 14 নম্বর এমসিকিউতে বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল x² প্লাস ax প্লাস বি। এরপর আমাদের ফাংশন অফ 1 এর মান দেওয়া আছে। তো আমরা এবার ফাংশন অফ এক্স এর জায়গায় ফাংশন অফ 1 বসিয়ে দিব, অর্থাৎ এক্স এর জায়গায় 1 বসিয়ে দিব। তাহলে আসে 1² প্লাস a ইন্টু 1 প্লাস বি, অর্থাৎ 1 প্লাস a প্লাস বি। এটার মানে আমাদের দেওয়া আছে 1। তাহলে দুই পাশ থেকে 1 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু 0। এরপর আমাদেরকে ফাংশন অফ 2 এর মানও দেওয়া আছে। তো আমরা এবার x এর জায়গাতে 2 বসাবো, তাহলে হবে 2² অর্থাৎ 4 প্লাস 2a প্লাস বি। তাহলে এটার মান দেওয়া আছে আমাদের 2। এবার আমরা এই দুটো সমীকরণ থেকে a আর b এর মানটা বের করব। এখানে যেহেতু a প্লাস বি ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস বি। তো এর জায়গায় আমরা চাইলে এখন মাইনাস বি বসিয়ে দিতে পারি। তাহলে 4 এর জায়গায় মাইনাস বি বসালে হবে মাইনাস 2b প্লাস বি ইকুয়াল টু 2। আচ্ছা, এবার মাইনাস 2b আর প্লাস বি করলে আসে মাইনাস বি, আর এপাশে ছিল +4, এপাশে গেলে হবে -4। তাহলে 2 - 4, 2 - 4 করলে আসে -2, অর্থাৎ আমরা এখান থেকে b এর মানটা পেয়ে যাচ্ছি 2। দুই পাশ থেকে মাইনাস বাদ দিলে b এর মানটা আসে 2। তো b এর মান যদি হয় 2, তাহলে a এর মানটা হবে -2। আচ্ছা, এবার আমরা যেহেতু a আর b এর মানটা পেয়ে যাচ্ছি, তো এই মানটা আমরা প্রদত্ত ফাংশনে বসিয়ে দিব। তাহলে ফাংশন অফ এক্সটা হয় x² প্লাস a, অর্থাৎ এর মান হচ্ছে -2, তারপর x, এরপর হচ্ছে প্লাস b, b এর মান হচ্ছে 2। তো এরই মাধ্যমে আমরা ফাংশন অফ এক্সটা পুরোপুরি পেয়ে গেলাম। এখন আমাদেরকে মেইনলি বের করতে বলেছিল ফাংশন অফ 3 কত। তো ফাংশন অফ 3 বের করতে হলে আমরা সিম্পলি x এর জায়গাতে 3 বসিয়ে দিব। তাহলে এখানে হবে 3² অর্থাৎ 9 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2। আমরা এখানে প্রত্যেকটা x এর জায়গাতে 3 বসিয়ে দিয়েছি। তাহলে এবার 9 - 6 করলে আসে 3, 3 + 2 করলে আসে 5, অর্থাৎ আমাদের ফাংশন অফ 3 এর মান হচ্ছে 5, যেটা a নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো a। 15 নম্বর এমসিকিউতে আমাদের দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলেছে যে এই দুটি সরলরেখা যদি একই সরলরেখা প্রকাশ করে তাহলে a ও b এর মান কত হবে। আমরা জানি দুটি সরলরেখা যদি একই সরলরেখা প্রকাশ করে তাহলে এদের x এর সহগ এবং y এর সহগ এবং ধ্রুবকটা প্রত্যেকটা অনুপাত সমান হবে, অর্থাৎ x এর সহগ হচ্ছে এখানে 2 ডিভাইডেড বাই এখানে x এর সহগ হচ্ছে 3a।
ইকুয়াল টু এখানে ওয়াই সহগ হচ্ছে 3, এখানে ওয়াই এর সহগ হচ্ছে -5b ইকুয়াল টু আমাদেরকে মনে রাখতে হবে যে ধ্রুবকগুলো অবশ্যই একই পাশে থাকতে হবে। এখানে যেহেতু ধ্রুবকটা এই পাশে রয়েছে এর জন্য আমরা 7টাকেও এই পাশে নিব, তাহলে হবে -7, অর্থাৎ ধ্রুবকটা হচ্ছে -7 এই সমীকরণের, আর এই সমীকরণের ধ্রুবক হচ্ছে +15। এই প্রত্যেকটা অনুপাত সমান হবে, অর্থাৎ দুটি সরলরেখা যদি একই সরলরেখা প্রকাশ করে তাহলে এদের x এর সহগের অনুপাত ইকুয়াল y এর সহগের অনুপাত ইকুয়াল ধ্রুবকের অনুপাত হবে। এখান থেকে আমাদেরকে a ও b এর মানটা জিজ্ঞেস করেছে, তো আমরা একবার এইটা ইকুয়াল এইটা নিয়ে কাজ করব। তাহলে এই পাশে আমাদের 2/3 রয়েছে, এই পাশে 7/15, এই পাশে আসলে সেটা উল্টিয়ে যাবে, তাহলে হবে 15/7 এবং একটা মাইনাস থাকবে। আর আমাদের এখানে নিচে এ ছিল, এটাকে এই পাশে পাঠালে উপরে চলে আসবে। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 × 5 = 15, আর এখান থেকে গুণ করলে আসে -5 × 2 = 10 -10 ডিভাইডেড বাই নিচে আমাদের থাকবে 7, অর্থাৎ আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাচ্ছি -10/7। একইভাবে আমরা এবার এইটা এবং এইটা নিয়ে কাজ করব। তাহলে 3 ডিভাইডেড বাই -5, এ পাশে ছিল 7/15, এ পাশে গেলে হবে 15/7, আর তার আগে একটা মাইনাস ছিল, আর এই যে এই পাশে নিচে বি ছিল সেটা এখানে গেলে উপরে চলে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এরপর 5 আর 15 কাটাকাটি করলে 3, তাহলে 3 × 3 = 9, 9/7, অর্থাৎ এর মান হচ্ছে -10/7 এবং বি হচ্ছে 9/7, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আমরা 16 নম্বর এমসিকিউতে চলে এসেছি। এখানে দুইটি রেখার সমীকরণ দেওয়া আছে এবং বলেছে রেখাদ্বয় সমান্তরাল হওয়ার শর্ত কী। আমরা জানি দুটি রেখা সমান্তরাল হলে এদের x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত সমান হবে, অর্থাৎ x এর সহগ হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল y এর সহগ হচ্ছে b1 ডিভাইডেড বাই b2, এই দুইটা ইকুয়াল হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আসে a1 b2 ইকুয়াল a2 b1। এবার এ পাশে এটা প্লাস আকারে রয়েছে, এ পাশে গেলে হবে মাইনাস, তাহলে হচ্ছে a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল 0, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের দুটি রেখা সমান্তরাল হওয়ার শর্ত। তো এই শর্তটি আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে সি। একই জিনিস আমরা আরেকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে যে দুটি রেখা লম্ব হওয়ার শর্ত কী। তো যদি জিজ্ঞেস করতো যে দুটি রেখা লম্ব হওয়ার শর্ত কী, সেক্ষেত্রে আমাদের উত্তর হতো a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। এটা আমরা মনে রাখবো যে প্রশ্নে কিন্তু লম্ব হওয়ার শর্ত জিজ্ঞেস করতে চাইতে পারতো, তখন উত্তর হতো এটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের 17 নম্বর প্রশ্নটি এসেছে কনিক থেকে। চলো প্রশ্নটি সলভ করি। প্রশ্নে বলেছে 2x² - y² ইকুয়াল 4 অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো এটাকে ফার্স্ট অফ অল আমাদেরকে আদর্শ আকারে নিতে হবে। আমরা জানি অধিবৃত্তের আদর্শ আকার হচ্ছে x² / a² - y² / b² ইকুয়াল টু 1। মনে রাখবে মাঝখানে মাইনাস হলে এটা অধিবৃত্ত বোঝায় এবং মাঝখানে প্লাস হলে উপবৃত্ত বোঝায়। আচ্ছা, তো আদর্শ আকারে নিতে হলে আমাদেরকে এখানে 1 বানাতে হবে, অর্থাৎ এখানে সবাইকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 1 আসে। তো আমরা যদি সবাইকে 4 দিয়ে ভাগ করি তাহলে এইটা ভাগ 4 হলে 2 4 কাটাকাটি গিয়ে নিচে 2 থাকবে, মাইনাস আমরা যদি এটাকেও 4 দিয়ে ভাগ করি তাহলে y²/4 আসে, ইকুয়াল টু 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এর মানটা, এটা হচ্ছে আমাদের a², অর্থাৎ a² হলো 2, তাহলে আমাদের a হবে √2। একইভাবে এটা হচ্ছে b² মানে 4, তাহলে b হবে √4 অর্থাৎ 2। আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে 2b² ডিভাইডেড বাই a।
উপবৃত্ত এবং অধিবৃত্তের বেলায় একই সূত্র ছিল। দুই ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র হলো 2b²/a। আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে হচ্ছে 2 × b² মানে 2-এর স্কোয়ার অর্থাৎ 4, নিচে হবে a, আর এর মানটা হচ্ছে √2। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো এই 2কে আমরা লিখতে পারি √2 গুণ √2। একটা 2কে লেখা যায় 2টা √2-র গুণফল। আচ্ছা, আর নিচে আমাদের রয়েছে √2, তাহলে এইটা আর এটা কাটলে আমাদের কাছে থাকে 4√2। এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা, সবসময় কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা এটা হয় না, মাঝে মধ্যে কিন্তু 2a²/b এটাও হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে যে আর অক্ষ কোনটা এটা বুঝতে হবে। এখানে যেহেতু x² প্রথমে রয়েছে, অর্থাৎ এক্সের চিহ্নটা কিন্তু প্লাস, ওয়াইয়ের চিহ্ন মাইনাস, তো অধিবৃত্তের ক্ষেত্রে যেটার চিহ্ন প্লাস হবে সেটাই হচ্ছে আমাদের আর অক্ষ, অর্থাৎ এখানে হচ্ছে এক্সটাই আমাদের আর অক্ষ। যেটা আর অক্ষ সেটার নিচে কি রয়েছে এ, এই জন্য আমরা একে নিচে লিখেছি। যদি সমীকরণটা এরকম হতো, অধিবৃত্তের সমীকরণ কিন্তু এটাও হতে পারে, y² মাইনাস x² = 1। এক্ষেত্রে কিন্তু আমাদের আর অক্ষ হচ্ছে y অক্ষ, তো y অক্ষের নিচে কে আছে b, তাহলে b নিচে লিখতে হবে। এভাবে আমরা মনে রাখতে পারি, যখন আমাদের x আর অক্ষ তখন নিচে বসবে a, আর যখন y আর অক্ষ তখন নিচে বসবে b। আর অক্ষ কোনটা, যেটার আগে প্লাস সেটাই আর অক্ষ, আর যেটার আগে মাইনাস সেটাকে আমরা বলি অনুবন্ধী অক্ষ। আচ্ছা, আশা করি ম্যাথটি সবাই বুঝতে পেরেছো। আমাদের 18 নম্বর এমসিকিউটি এসেছে অন্তরীকরণ থেকে। চলো এমসিকিউটি সলভ করি। প্রশ্নে বলেছে ddx অফ ln cos x এর মান কত। আচ্ছা, এখানে দুটো ফাংশন একসাথে আছে, তো আমরা দেখতেই পারতেছি যে লনটা প্রথমে আছে, তো যেটা প্রথমে থাকবে আমরা সেটাকে ধরবো মেইন ফাংশন এবং বাকিটুকুকে ধরবো এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ddx অফ ln x। আমরা জানি ln x কে ddx করলে হয় 1/x। আমরা ফার্স্টে সূত্রটা লিখে দিচ্ছি যে ddx অফ ln x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে আমাদেরকে ln cos x কে ddx করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে cos x টাকে x ধরে নিতে হবে। তাহলে আমাদের আসে 1/cos x, কারণ ddx অফ ln x এটা করলে আসে 1/x, আর x এর জায়গাতে আমরা cos x লিখব। আচ্ছা, এবার আমরা যেটাকে x ধরেছি এটা তো আসলে x না, এটা কি cos x। তো যেহেতু আমরা এটাকে x ধরে নিয়েছি, তাহলে যেটাকে x ধরবো সেটাকে আবারও ddx করতে হবে। এটাই হচ্ছে আমাদের চেইন রুল। তো এবার যদি আমরা cos x কে ddx করি, cos x কে ddx করলে ডিরেক্ট সূত্র রয়েছে, সেটা হচ্ছে মাইনাস সাইন x। আমরা জানি cos x কে ddx করলে আসে মাইনাস সাইন x। তাহলে দেখতেই পাচ্ছ সামনে মাইনাস বসবে, এরপর সাইন x বাই cos x করলে আসে 10x, অর্থাৎ আমাদের উত্তর হবে মাইনাস 10x, যেটা এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। এখন আমরা অন্তরীকরণের আরও একটি এমসিকিউ সলভ করব। প্রশ্নে বলেছে ddx অফ e পাওয়ার ln 2x এর মান কত। আচ্ছা, আমাদের এখানে যে বেসিকটা দরকার সেটা হচ্ছে আমরা জানি যে ln e এর মানটা হয় 1। একইভাবে যদি কখনো e এর পাওয়ারে ln x থাকে, তাহলে আমরা এভাবে মনে রাখবো যে e এবং ln কাটাকাটি গিয়ে শুধু x থাকবে, অর্থাৎ e এর পাওয়ারে যদি কখনো ln থাকে তাহলে e ln কাটাকাটি গিয়ে x থাকবে। এখানেও দেখো আমাদের একই জিনিস, ই এর পাওয়ারে লন রয়েছে, তাহলে ই আর লন কাটাকাটি যাবে, তাহলে থাকবে ddx অফ 2x। আমরা জানি যে ddx অফ 2x এটাকে অন্তরীকরণ করলে আসে 2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে বি। 20 নম্বর এমসিকিউটি এসেছে যৌগজীকরণ থেকে। চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস cos x এর মান কত। এখানে আমাদের ত্রিকোণমিতির একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা একটি সূত্র পড়েছিলাম যে 1 প্লাস cos 2a ইকুয়াল টু 2 cos স্কোয়ার a। আমাদের কিন্তু দেখো এখানে এটাই রয়েছে। আচ্ছা, এখানে একটা বোঝার জিনিস হচ্ছে এখানে যেই অ্যাঙ্গেল, এখানে যদি হয় 2a, এখানে কিন্তু a হয়েছে, অর্থাৎ কোণটা অর্ধেক হয়ে গেছে। যদি এখানে এরকম থাকতো 1 প্লাস cos x, তাহলে
এখানে যেহেতু এক্স রয়েছে তাহলে এক্সের অর্ধেক অর্থাৎ 2 cos স্কোয়ার x/2 হবে। তো আমরা এই সূত্রটাই এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের লিখতে পারি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার x/2। আচ্ছা, এখন আমাদের এখানে ধ্রুবকটা হচ্ছে হাফ, আমরা চাইলে ধ্রুবকটাকে বাইরে লিখতে পারি। তাহলে হাফ ইন্টিগ্রেশন হাফ যদি বের করে দেই তাহলে থাকে 1/cos স্কোয়ার, আর 1/cosকে আমরা লিখতেই পারি sec স্কোয়ার x/2 dx। আচ্ছা, এখন এখানে হয়েছে sec স্কোয়ার x dx। আমরা জানি sec স্কোয়ার xকে ইন্টিগ্রেশন করলে আসে 10x, অর্থাৎ 10x/2। কিন্তু আমাদের এখানে x এর একটা সহগ রয়েছে যেটা হচ্ছে হাফ। আমরা জানি যে ইন্টিগ্রেশন করার সময় x এর যদি কোনো সহগ থাকে তাহলে সেই সহগ দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ আমরা এখানে হাফ দিয়ে ভাগ করে দিব, এরপর প্লাস সি। তাহলে দেখতেই পারতেছো এখানে প্রথমের হাফ আর লাস্টের এই ভাগ হাফ কাটাকাটি যায়, তাহলে আমাদের উত্তর হয় 10x/2 প্লাস সি, অথবা শুধু 10x/2, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। 21 নাম্বার প্রশ্নটি চলো সলভ করি। এটা সরলরেখার একটা এমসিকিউ। প্রশ্নে বলেছে 2,270 ডিগ্রিকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করলে নিচের কোনটি সঠিক। আমরা জানি পোলার স্থানাঙ্ক হচ্ছে আর, থিটা, অর্থাৎ এখানে আর এর মানটা হচ্ছে 2 এবং থিটার মানটা হচ্ছে 270 ডিগ্রি। এখান থেকে আমাদের বের করতে বলেছে কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ x, y। তো আর থিটা থেকে আমরা এক্স ওয়াই কীভাবে বের করতে পারি? এর জন্য আমাদের সূত্র হচ্ছে এক্স বের করার সূত্র হলো আর কস থিটা এবং ওয়াই বের করার সূত্র হলো আর সাইন থিটা। তো আমাদের এখানে আর এর মান দেওয়া আছে 2 এবং থিটার মান দেওয়া আছে 270 ডিগ্রি। একইভাবে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে আর হবে 2 এবং সাইন থিটা হবে 270 ডিগ্রি। এখন কস 270 ডিগ্রির মান কত এটা তো আমরা জানি না। আমরা একটা কাজ করতে পারি, 270কে এভাবে তো লেখা যায়, এখানে লিখছি যে কস 270 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি কস 180 প্লাস 90 ডিগ্রি। আচ্ছা, তো এখন কস 180 প্লাস 90 এটা এই চতুর্ভাগের উপরে পড়ে। কোন চতুর্ভাগের উপরে পড়ে সেটা আমরা পরে দেখতেছি। এখানে তো বুঝতে পারতেছি যে এখানে তো 180 আছে, অর্থাৎ 2 গুণ 90, তাহলে কজের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ কজের জায়গায় কজই থাকবে। তাহলে কজ থাকলো, এরপর আছে কজ 90। আমরা জানি কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, চিহ্ন এখানে প্লাস হোক অথবা মাইনাস হোক, আমাদের যেহেতু 0 আসছে প্লাস 0 আর মাইনাস 0 একই কথা, অর্থাৎ আমরা মনে রাখবো যে কজ 270 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এখানে 2 গুণ 0 মানে হচ্ছে 0। একইভাবে যদি আমরা সাইন 270 ডিগ্রি বের করতে চাই তাহলে এখানে হবে সাইন 180 প্লাস 90। তাহলে 180 প্লাস 90 অর্থাৎ এটা কিন্তু আমাদের 3 নাম্বার চতুর্ভাগ বোঝাচ্ছে। আর আমরা জানি 3 নাম্বার ঘর কি, 3 নাম্বার ঘরে সাইনের মানটা নেগেটিভ, অর্থাৎ সামনে একটা মাইনাস আসবে। আমরা যদি এটা লিখে দেখাই, আমরা এখন সাইন এটা বের করতেছি, তো সাইন 180 প্লাস 90 এটা হবে সাইন 90, কিন্তু এর চিহ্ন হবে মাইনাস, কারণ এটা অন্যের ঘরে পড়েছে। আচ্ছা, এরপর মাইনাসের জন্য মাইনাস, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ আমরা মনে রাখবো যে সাইন 270 ডিগ্রির মান হলো -1। তাহলে 2 গুণ -1 করলে আসে -2, অর্থাৎ আমাদের বিন্দুটি হলো x, y মানে 0, -2, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। আমরা এবার 22 নম্বর এমসিকিউটি সলভ করব। প্রশ্নে বলেছে 10 ভিত্তিক সংখ্যা অর্থাৎ দশমিকে দেওয়া আছে 96, বলেছে এটার দ্বিমিক আকার কোনটি, অর্থাৎ বাইনারিতে নিলে কত হবে। তো বাইনারিতে নেওয়ার জন্য আমরা এই দশমিক সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে থাকব। তাহলে এখানে যদি আমরা 96কে 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে, এখানে আমরা 2 লিখব এবং এখানে আমরা লিখব, নিচে লিখব ভাগফলটা। 48 দুগুণে হয় 96, তাহলে ভাগশেষ থাকে 0। একইভাবে আমরা 48কে 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল 24। 24 দুগুণে 48, তাহলে ভাগশেষ থাকবে 0। আমরা এভাবে আবারও 2 দিয়ে 24কে ভাগ করব,
তাহলে 12 দুগুণে 24 ভাগশেষ থাকে 0। আবার 6 দুগুণে 12 ভাগশেষ থাকে 0। 3 দুগুণে 6 ভাগশেষ থাকে 0। এরপর যখন 2 দিয়ে ভাগ করব তাহলে 2 একে 2 লিখতে হবে, তো 2 একে 2 লিখলে ভাগশেষ কিন্তু 1 থাকে। এরপর যখন আমরা 1কেও 2 দিয়ে ভাগ করব তখন 0 লিখতে হবে ভাগফল, কারণ 2 এ 0 0 হয়, তখন ভাগফল থাকে 1। তো আমাদের এখানে 0 আসা পর্যন্ত ভাগ করতেই হয়। আমরা এখন যেহেতু 0 এসে পড়েছে আর ভাগ করা লাগবে না। এরপর আমরা নিচে থেকে উপরের দিকে যাব এই সিরিয়ালে, অর্থাৎ আমাদের 96, এটা হচ্ছে দশমিকে, এটার বাইনারি সংখ্যাটা হবে 1 1, এরপরে 5টা 0, অর্থাৎ 1 1, এরপরে 1 2 3 4 5টা 0। এটাই হচ্ছে আমাদের 96 এর দ্বিমিক আকার, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। আমরা এবার 23 নম্বর এমসিকিউটি সলভ করব। প্রশ্নে বলেছে পি ও কিউ বল দুটির মধ্যবর্তী কোণ থিটা অর্থাৎ 180 ডিগ্রি হলে এদের লব্ধির মান ও দিক কত হবে। আমরা জানি লব্ধি বের করার সূত্র আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা। তো এখানে থিটার মান দেওয়া আছে 180 ডিগ্রি। আচ্ছা, আমরা জানি কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে -1 যদি বসিয়ে দেই তাহলে লাইনটা হয়, এখানে -1 দ্বারা গুণ করলে জাস্ট এই চিহ্নটা মাইনাস হবে, -2pq। আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার আমরা দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিলে আর ইকুয়াল টু পেয়ে যাই পি মাইনাস কিউ, অর্থাৎ আমাদের লব্ধি হবে পি মাইনাস কিউ। এবার আমরা দিক বের করব। দিক বের করার সূত্র ছিল টেন থিটা সমান সমান যার সাথে থিটা সেটার নিচে একা। তো আমরা এখানে পি এর সাথে থিটা ধরে নিচ্ছি। আমরা ধরতেছি যে পি হচ্ছে এদিকে এবং কিউ হচ্ছে আমাদের এদিকে। আমরা ধরে নিচ্ছি যে লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। আচ্ছা, তো প্রশ্নে যেহেতু আগে থেকে থিটা বলা ছিল, আমরা চাইলে এটাকে থিটা প্রাইম বলতে পারি। আচ্ছা, আমরা এবার পি এর সাথে থিটা কোণ ধরে নিচ্ছি, তো যার সাথে থিটা ধরবো সেটাকে নিচে একা লিখব, বাকিটা সাইন থিটা প্লাস বাকিটা কস থিটা। তো যেহেতু পি লিখেছি তাহলে বাকি বল হচ্ছে কিউ, কিউ এর সাথে সাইন থিটা হবে উপরে এবং কিউ এর সাথে কস থিটা হবে নিচে। আচ্ছা, তো এবার যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিউ ইন্টু সাইন থিটা, থিটার মান প্রশ্ন দেওয়া আছে 180 ডিগ্রি। আমরা জানি সাইন 180 ডিগ্রির মান কিন্তু 0 হয়, সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে নিচে যাই থাকুক না কেন আমাদের যেহেতু উপরে 0 আসছে, তাহলে 0/সামথিং করলে 0ই আসে। আর আমরা জানি এরপর এখান থেকে যদি আমরা থিটা প্রাইম বের করি তাহলে সেটা হবে টেন ইনভার্স 0, আর টেন ইনভার্স 0 এর মানও হচ্ছে 0। তাহলে দিকটা হবে আমাদের 0 বা 0 ডিগ্রি বলতে পারি। তাহলে আমাদের লব্ধির মান হচ্ছে পি মাইনাস কিউ এবং দিক হচ্ছে 0 ডিগ্রি, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে সি। আমরা 24 নাম্বার এমসিকিউতে চলে এসেছি এবং এই এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে। চলো প্রশ্নটি সলভ করা যাক। প্রশ্ন বলেছে 1,3 বিন্দু থেকে উক্ত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। খেয়াল করে দেখতে পাবে বৃত্তটি কিন্তু আদর্শ আকারে নেই। আদর্শ আকার হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 রাখতে হয়। তো আদর্শ আকারে নেওয়ার জন্য আমরা বৃত্তের সমীকরণটিকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9/2। আচ্ছা, আর এ পাশে আছে প্লাস 9/2, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে -9/2 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। এখন বলেছে যে 1,3 বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। স্পর্শকের দৈর্ঘ্য বের করার আমরা ডিরেক্ট সূত্র জানি, সেটা হচ্ছে √, এই বিন্দু দিয়ে এই বৃত্তকে সিদ্ধ করব। সূত্রটা হচ্ছে যে যেই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলবে আমরা সেই বিন্দু দিয়ে বৃত্ত সমীকরণকে সিদ্ধ করে দিব। তাহলে এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় বসাবো 3, তাহলে আসে 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 স্কোয়ার মানে 9
-9/2। সিদ্ধ করার পর এটাকে রুট করলে যে মানটা পাবো সেটাই হবে স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10 -9/2। এবার যদি লসাগু করি তাহলে এখানে ছিল 10, লসাগু করলে হবে আমাদের 10 দুগুণে 20, 20 - 9, অর্থাৎ √11/2, যেটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ এটার সঠিক উত্তর হবে ডি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। চলো এমসিকিউটি সলভ করা যাক। প্রশ্নে বলেছে যে একটি টাওয়ারের শীর্ষবিন্দু থেকে একটি কণা ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ একটি কণা কিন্তু যখন আমরা ছেড়ে দিই তখন এখানে আদিবেগকে আমরা 0 কনসিডার করব। এরপর বলেছে যে কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা কত? আচ্ছা, তো এখানে শেষতম সেকেন্ডে বলেছে, তো যখন আমাদেরকে শেষতম সেকেন্ডে বলে তখন আমরা এইচের এই সূত্রটা অ্যাপ্লাই করি, ইউ প্লাস হাফ জি 2t - 1। তম সেকেন্ডে বললে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করতে পারি যে এটা হচ্ছে আমাদের টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আর এবার আমরা বের করব টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু ইউটি এই মানটা 0, তাহলে এইচ ইকুয়াল টু আসবে হাফ জি টি স্কোয়ার। এতটুকু আমরা বুঝেছি। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো প্রশ্নে কিন্তু বলেছে যে এটা টি তম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে। আমরা ধরে নিচ্ছি টাওয়ারের উচ্চতা হচ্ছে 8, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হবে 8/9 ইন্টু এইচ ইকুয়াল টু ইউ এর মানটা 0, সেটা লিখব না, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 2t - 1। আবার একটু আগে আমরা বের করেছি যে এইচের জায়গায় আমরা লিখতে পারি হাফ জিটি স্কোয়ার, তাহলে 8/9 ইন্টু হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে এইটা এবং এইটা সমান। দেখো দুই পাশ থেকে কি কি কাটাকাটি যায়, আমরা হাফ কাটতে পারি এবং জি কাটতে পারি। তাহলে 8/9 লাইনটা দাঁড়াচ্ছে 8/9 টি স্কোয়ার, 8/9 টি স্কোয়ার ইকুয়াল টু 2t - 1। তো আমরা এখান থেকে এবার আর গুণন করব, তাহলে কিন্তু একটা টি এর দ্বিঘাত সমীকরণ আসে। আমাদের এই পাশে রয়েছে 8t স্কোয়ার, এই পাশে যদি আমরা 9 দ্বারা গুণ করে দেই তাহলে আসে 18t প্লাস 18t, এ পাশে গেলে হবে -18t। এরপর 9 দ্বারা গুণ করলে হয় -9, এ পাশে আসলে হবে +9 ইকুয়াল টু 0। আচ্ছা, বাকিটুকু আমরা এখানে সলভ করছি। আমরা দেখতে পারতেছি যে আমাদেরকে এখানে মিডল টার্ম করতে হবে। তো এখানে আসে 8 নং 72। আবার আমরা জানি 6 12 হয় 72, 6 আর 12 যোগ করলে কিন্তু 18 হয়। তাহলে আমরা এটাকে এভাবে ভেঙে লিখব, 8t স্কোয়ার মাইনাস 12t মাইনাস 6t প্লাস 9 ইকুয়াল 0। আচ্ছা, এবার 8 এবং 12 এর মাঝখান থেকে আমাদের 4 কমন চায়। তো আমরা যদি 4 এবং t কমন নেই তাহলে হয় 2t - 6। এরপর এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে আসে 3 কমন নিলে হবে 2, কারণ 3 দুগুণে 6, 2t, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হবে এবং 3 3 9 ইকুয়াল টু 0। এটা আমাদের 2t, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের t এর মান একটা হবে 3/, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, এখানে যেহেতু আমরা 4 কমন নিয়েছি তাহলে কিন্তু এটা 3 হবে, কারণ 3 4 12। আচ্ছা, আর 4 দুগুণে 8। আচ্ছা, এবার যেহেতু আমরা এখানে t বের করতেছি তাহলে t ইকুয়াল টু হবে 3/2, অর্থাৎ একটা মান হচ্ছে 3/2, আর একটা মান হবে -3, এপাশে গেলে +3, 3/4। আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা টি এর দুটো মান পেয়েছি, কিন্তু টি এর মানটা কিন্তু 1 এর থেকে বড় হতে হবে।
টি এর মানটা 1-এর থেকে বড় হতে হবে, কারণ প্রশ্নে যেহেতু বলা আছে শেষতম সেকেন্ডে, তো এটা কিন্তু 1-এর থেকে ছোট হলে সম্ভব নয়। তো যেহেতু 3/4 এটা মানে বোঝায় 0.75, এটা 1 থেকে ছোট, এই জন্য আমরা এটা নিব না। আমরা নিব টি এর মানটা 3/2 অর্থাৎ 1.5। তাহলে এবার এই টি এর মানটা যদি আমরা এইচ এর মধ্যে বসিয়ে দিই, আমরা একটু আগে বের করেছিলাম এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এই যে এখানে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, এখানে যদি আমরা টি এর মানটা বসিয়ে দেই তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু টি হচ্ছে 3/2 মানে 1.5 তার স্কোয়ার। এখান থেকে আমাদের 9.8 আর 2 ভাগ করলে আসে 4.9 এবং 1.5কে স্কোয়ার করলে আসে 2.25। এবার যদি আমরা এই দুটো গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 11.025 মিটার। এটাই হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, যেটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। আশা করি সবাই আমাদের সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20-21 শিক্ষাবর্ষে হায়ার ম্যাথে যে সকল এমসিকিউ এসেছিল সেগুলো সলভ করলাম। এর আগে আমরা 22-23 এবং 21-22 শিক্ষাবর্ষের ম্যাথের কোশ্চেনগুলো সলভ করেছি, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সবাই ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের আজকের ক্লাসটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ।